আজ আমি ক্লাস 12-এর ইকোনমিক্স পড়াবো। আজকের টপিক হলো ইকোনমিক রিফর্মস ইন ব্যাংকিং, ইন্স্যুরেন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল ট্রেড। এর আগে আমি এই চ্যাপ্টারটির উপর একটি ক্লাস নিয়েছি। সেই ক্লাসে আমি বিমা কাকে বলে একটু অল্প করে বলেছিলাম। আজকে আমি আবার বিমা থেকে শুরু করছি, ঠিক আছে? যে কোনো অর্থনীতিতে কৃষি এবং শিল্পক্ষেত্রের প্রসারের সাথে উৎপাদন প্রক্রিয়ায় প্রয়োজনীয় ঋণ মূলধন সরবরাহের জন্য যেমন বিভিন্ন ব্যাংকিং পরিষেবা বিস্তারের প্রয়োজন, তেমনি উৎপাদন প্রক্রিয়ার সাথে যুক্ত বেশ কিছু ঝুঁকি এড়ানোর জন্য বীমা পরিষেবা বিস্তারেরও প্রয়োজন। এই দিকে দৃষ্টি রেখেই পরিকল্পনাকালীন সময়ে ভারতে বীমা পরিষেবা বিস্তার লাভ করে। এবার দেখো, বিমা বলতে আমরা কি বুঝি? যে বিমা বলতে এমন এক পদ্ধতিকে নির্দেশ করা হয় যার মাধ্যমে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান তার ভবিষ্যতের ক্ষয়ক্ষতি বা অনিশ্চয়তাজনিত ঝুঁকি অপর কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে হস্তান্তরিত করে। বিমাকে সাধারণত দুটি শ্রেণীতে বিভক্ত করা হয়। এক, জীবন বিমা। বিমাকে সাধারণত দুটি শ্রেণীতে বিভক্ত করা হয়। এক, জীবন বিমা বা লাইফ ইন্স্যুরেন্স, আর দুই হচ্ছে সাধারণ বিমা বা জেনারেল ইন্স্যুরেন্স। জীবন বিমা কাকে বলে? জীবন বিমা হলো বিমাকারী প্রতিষ্ঠান এবং বিমা গ্রহীতার মধ্যে সম্পাদিত এমন এক চুক্তি যার মাধ্যমে বিমা গ্রহীতার অনিশ্চিত জীবনের ঝুঁকি বিমাকারী প্রতিষ্ঠানকে হস্তান্তরিত করা হয়, ঠিক আছে? তাহলে জীবন বিমা হলো কি? যে জীবন বিমা হলো কি? যে জীবন মানুষের জীবনের উপর যে বিমা করা হয় তাই হলো জীবন বিমা। জীবন বিমার চুক্তির দ্বারা নির্ধারিত প্রিমিয়ামের বিনিময়ে নির্দিষ্ট সময়ের পূর্বে বিমাগ্রহীতার মৃত্যু হলে বা বিমাগ্রহীতা যদি মারা যায় তাহলে তার উত্তরাধিকারী বা তার মনোনীত ব্যক্তি অথবা নির্দিষ্টকাল উত্তীর্ণ হওয়ার পর, মানে নির্দিষ্ট টাইম পিরিয়ড উত্তীর্ণ হওয়ার পর বা শেষ হওয়ার পর বিমা গ্রহীতা নিজেই জীবিতকালে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ পাওয়ার প্রতিশ্রুতি পায়। তাই নির্দিষ্ট মেয়াদের শেষে অথবা বিমা গ্রহীতার মৃত্যু, এই দুটি ঘটনার যে কোনো একটি ঘটলেই বিমাকারী বিমা গ্রহীতাকে বা তার উত্তরাধিকারীদের চুক্তিবদ্ধ অর্থ প্রদান করে। তাই জীবন বিমাতে টাকা প্রাপ্তির কোনো অনিশ্চয়তা নেই, সেই জন্য জীবন বিমাকে নিশ্চয়তা চুক্তি বা প্রতিশ্রুতির চুক্তিও বলা হয়। জীবন বিমার দ্বারা মানুষ তার নিজের ও পরিবারের ভবিষ্যৎ নিরাপত্তার ব্যবস্থা করে। জীবন বিমা একজন ব্যক্তির জীবনের জন্য বা একাধিক ব্যক্তির সমষ্টিগত জীবনের জন্য হতে পারে। এবার আসি সাধারণ বিমা বা জেনারেল ইন্স্যুরেন্স কাকে বলে। যে সাধারণ বিমা হলো কোনো বিমাকারী প্রতিষ্ঠান এবং বিমা গ্রহীতার মধ্যে সম্পাদিত এমন এক চুক্তি যার মাধ্যমে বিমা গ্রহীতা তার বিমাকৃত বস্তুর ক্ষতিজনিত ঝুঁকিগুলো কি কি? চুরি বা আগুন লাগা বা কোনো দুর্ঘটনা পড়া। তাহলে এইগুলোর মধ্যে যে কোনো একটা ঘটলে বিমাকার তার যে ঝুঁকি সেটা কি করে, এই ঝুঁকিগুলো কি করে বিমাকারী প্রতিষ্ঠানের হাতে হস্তান্তর করে। তাহলে সাধারণ যে কোনো দুর্ঘটনার ফলে সম্পত্তির ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য যে বিমা করা হয় তাকেই সাধারণ বিমা বলা হয়। তাহলে এই চুক্তির মাধ্যমে নির্দিষ্ট প্রিমিয়ামের বিনিময়ে চুক্তিতে উল্লেখিত সম্ভাব্য ঘটনা ঘটলে, মানে যেগুলো আমি বললাম, যে আগুন লাগা বা চুরি হয়ে যাওয়া বা কোনো দুর্ঘটনায় পড়লে, তখন বিমাকারী বিমা গ্রহীতাকে তার সম্পত্তির ক্ষতিপূরণ দেয়। চুক্তিতে লিখিত কারণে বিমা গ্রহীতার আর্থিক ক্ষতি হলে তবেই বিমাকারী সেই ক্ষতিপূরণ করতে অর্থ দেয়। কোনো ক্ষতি না হলে ক্ষতিপূরণের কোনো প্রশ্নই ওঠে না, তাই সাধারণ বিমাকে ক্ষতিপূরণের চুক্তি বলা হয়। যদি আকাঙ্ক্ষিত দুর্ঘটনা না ঘটে তাহলে বিমা গ্রহীতা যে প্রিমিয়াম দেয় তার সবটাই বিমাকারীর আয়ে পরিণত হয়। এই সাধারণ বিমা বিভিন্ন ধরনের হতে পারে, যেমন অগ্নি বিমা, নৌ বিমা, দুর্ঘটনা বিমা, মোটর বিমা, চুরি বিমা প্রভৃতি।
তাহলে বুঝতে পারলে যে বীমা কাকে বলে এবং সাধারণ বীমা কাকে বলে, জীবন বীমা কাকে বলে, সাধারণ বীমাকে কেন ক্ষতিপূরণের চুক্তি বলা হয়, জীবন বীমাকে কেন প্রতিশ্রুতি চুক্তি বলা হয়। ঠিক আছে, এবার আমরা দেখি যে ভারতে বীমার অগ্রগতি কিভাবে হয়েছিল। প্রোগ্রেস অফ ইন্স্যুরেন্স ইন ইন্ডিয়া। ভারতে 3 ধরনের বীমা লক্ষ্য করা যায়: সাধারণ বীমা, জীবন বীমা আর সামাজিক নিরাপত্তা বীমা। প্রথম 2 প্রকার বীমা মানে সাধারণ বীমা এবং জীবন বীমা কি বা কাকে বলে আমি আলোচনা করলাম। এবার আমরা যে সামাজিক নিরাপত্তা বীমা কি সেটা নিয়ে বলছি। দেখো, শিল্পক্ষেত্রে নিযুক্ত শ্রমিকদের সামাজিক নিরাপত্তা প্রদানের জন্য সামাজিক নিরাপত্তা বীমা প্রচলিত হয়। এই ধরনের বীমার ক্ষেত্রে নির্দিষ্ট কয়েকটি ঘটনা ঘটলে শ্রমিককে ক্ষতিপূরণ দেওয়া হয়। কি কি ঘটনা? যেমন শ্রমিক অসুস্থ হলে বিনা খরচে চিকিৎসার সুযোগ পেতে পারে, দুর্ঘটনায় অক্ষম হয়ে পড়লে ক্ষতিপূরণ পেতে পারে, চাকরি হারিয়ে বেকার হলে বেকার ভাতা পেতে পারে ইত্যাদি। এই ধরনের বীমার ক্ষেত্রে বীমার প্রিমিয়ামের কিছুটা দেয় শ্রমিক নিজে, কিছুটা দেয় শ্রমিকের নিয়োগকর্তা মানে শ্রমিক যেখানে কাজ করে তার মালিক, এবং কিছুটা দেয় সরকার। এই ধরনের বীমা ব্যবস্থা চালু করার জন্য ভারতের কর্মচারী রাজ্য বীমা নিগম মানে এমপ্লয়ি স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশন নামে একটি সংস্থা স্থাপিত হয়। এই সংস্থা শিল্প শ্রমিকদের সামাজিক নিরাপত্তা প্রদানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। ঠিক আছে, এছাড়া স্বাধীনতার আগে থেকেই ভারতে সাধারণ বীমা এবং জীবন বীমা প্রচলিত ছিল। স্বাধীনতার পর 1956 সালে ভারতে বীমা ব্যবস্থার জাতীয়করণ ঘটে এবং সেই সময় 245টি বেসরকারি বীমা সংস্থার দায় দায়িত্ব অধিগ্রহণ করে ভারতীয় জীবন বীমা নিগম বা লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড। ঠিক আছে, এবং দায় দায়িত্বভার গ্রহণ করে এই ভারতীয় জীবন বীমা নিগম গঠিত হয়। এই সংস্থা বীমা গ্রাহকদের স্বার্থের দিকে নজর রেখে নানা ধরনের জীবন বীমা প্রকল্প রচনা করে এবং বীমা গ্রাহকদের কাছ থেকে কিস্তিভিত্তিক বীমা মাশুল গ্রহণ করে বা প্রিমিয়াম গ্রহণ করে। আমরা এর মধ্যেই কি দেখেছি যে ব্যক্তিগত ও গোষ্ঠীগত জীবন বীমা সম্বন্ধে বলেছি যে কোনো ব্যক্তি বা অনেক ব্যক্তির জীবন বীমা হতে পারে বা করা যায়। তাহলে এলআইসি কি? এলআইসি মূলত ওই ধরনের নানা বীমা প্রকল্প গ্রহণ করে। এইভাবে এলআইসি মানুষের অনিশ্চিত জীবনে আর্থিক নিরাপত্তার সুরক্ষা প্রদান করে। অন্যদিকে এলআইসি এইভাবে সংগৃহীত অর্থ মূলত দীর্ঘমেয়াদী সরকারি লগ্নিপত্রে বিনিয়োগ করে। এছাড়া গৃহ নির্মাণ, সড়ক পরিবহন, রেলওয়ে, বিদ্যুৎ উৎপাদন, জল সরবরাহ ইত্যাদি ক্ষেত্রে এলআইসি প্রচুর পরিমাণে ঋণ সরবরাহ করে। ঠিক আছে, তাহলে এই জীবন বীমা বা এলআইসির মূল উদ্দেশ্য কি ছিল? যে সাধারণ মানুষের মধ্যে জীবন বীমা সম্পর্কে আগ্রহ সৃষ্টি করা এবং মানুষের অনিশ্চিত জীবনের ঝুঁকি বহন করা। তাছাড়া সমাজের স্বল্প সঞ্চয়কে একত্র করে এবং তাকে জাতীয় স্বার্থে উৎপাদনমুখী কাজে বিনিয়োগ করা। এছাড়া বিভিন্ন ধরনের জীবন বীমা প্রকল্প প্রণয়ন করা এবং বীমাগ্রাহীতাদের জন্য দক্ষ ও সৌজন্য বিশিষ্ট পরিষেবা সুনিশ্চিত করা। জীবন বীমার মতো সাধারণ বীমাও ছিল প্রধানত সরকারের অধীন। 1972 সালে সাধারণ বীমা প্রদানকারী সংস্থাগুলিকে জাতীয়করণ করে জেনারেল ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া বা জিআইসিআই গঠন করা হয়। এর 4টি অধীনস্থ কোম্পানি আছে। কি সেগুলো? ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, নিউ ইন্ডিয়া অ্যাসুরেন্স কোম্পানি লিমিটেড, ওরিয়েন্টাল ফায়ার অ্যান্ড জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড অ্যান্ড ইউনাইটেড ইন্ডিয়াস ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। সাধারণ বীমা ব্যবস্থার সার্বিক নিয়ন্ত্রণ ও তদারকি এবং নীতি প্রণয়নের ভার কার উপর থাকে? জিআইসি এর উপর থাকে। এই জিআইসি এর আদায়কৃত মূলধনের সবটাই কি ভারত সরকার দেয় এবং এর অধীনস্থ 4টি কোম্পানির মূলধন দেয়
পুরোটাই দেয় কি জিআইসি। ঠিক আছে, তাহলে এই হলো কি ভারতের বীমার অগ্রগতির ইতিহাস। এরপর দেখো আমরা জানবো যে অর্থনৈতিক সংস্কার ও বীমা ক্ষেত্র, মানে বীমা ক্ষেত্রে কি কি অর্থনৈতিক সংস্কার গ্রহণ করা হয়েছে, ইকোনমিক রিফর্মস অ্যান্ড দ্য ইন্স্যুরেন্স সেক্টর। যে 1990-এর দশকে যখন অর্থনৈতিক সংস্কার চালু হয় তখন বীমা ক্ষেত্রের সংস্কার চালু করার জন্য ভারত সরকার 1993 সালে মালহোত্রা কমিটি গঠন করে। এই কমিটি 1994 সালের জানুয়ারি মাসে তার রিপোর্ট জমা দেয়। এই রিপোর্টে বীমা ক্ষেত্রে সংস্কার সাধনের জন্য কতগুলো সুপারিশ করা হয়। সেই সুপারিশগুলো কি কি? যে বীমা পরিষেবার ক্ষেত্রে সরকারি নিয়ন্ত্রণ শিথিল করতে হবে এবং এই ক্ষেত্রে বেসরকারি প্রতিষ্ঠানগুলিকে প্রবেশের অধিকার দিতে হবে। দ্বিতীয় সুপারিশ কি ছিল? যে বিদেশি বীমা কোম্পানিগুলোকে প্রবেশের অধিকার দিতে হবে, তবে তারা কোনো ভারতীয় কোম্পানির সাথে যৌথ উদ্যোগে ব্যবসা চালাবে। তৃতীয় সুপারিশ ছিল কোনো কোম্পানি একসাথে জীবন বীমা এবং সাধারণ বীমা সংক্রান্ত ব্যবসা চালাতে পারবে না। চতুর্থ সুপারিশ ছিল ভারতীয় জীবন বীমা নিগম এবং সাধারণ বীমা নিগমে প্রত্যেকটি মূলধনের পরিমাণ বৃদ্ধি করে 200 কোটি টাকা করতে হবে এবং এই মূলধনের 50% অংশীদার হবে সরকার এবং বাকি 50% শেয়ার সাধারণ ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে বিক্রি করা হবে। পঞ্চম সুপারিশ ছিল বীমা পরিষেবা ক্ষেত্র নিয়ন্ত্রণের জন্য একটি বীমা নিয়ন্ত্রক সংস্থা গঠন করতে হবে। এই সুপারিশগুলোর উপর ভিত্তি করে ভারত সরকার বিগত শতকের নবম দশকের মধ্যভাগ থেকে বীমা পরিষেবা ক্ষেত্রে বেসরকারি সংস্থাগুলোকে ব্যবসার অনুমতি দেয়। এছাড়া এই সুপারিশের ভিত্তিতে সরকার 1999 সালে বীমা নিয়ন্ত্রক ও উন্নয়ন প্রাধিকার বা ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি বা IRDA নামে একটি সংস্থা গঠন করে এবং IRDA আইন পাশ করে। ভারতে বীমা পরিষেবার ক্ষেত্রে দক্ষতা বৃদ্ধির জন্য এই নিয়ন্ত্রক সংস্থা বিভিন্ন বীমাকারী সংস্থার কার্যধারার উপর নজরদারি করে। সুতরাং বীমা পরিষেবা ক্ষেত্রে সংস্কার কর্মসূচির মূল লক্ষ্য হলো কি সরকারি নিয়ন্ত্রণ খর্ব করে বেসরকারি উদ্যোগে প্রসার করা। এবার আমরা IRDA এর উদ্দেশ্য এবং কার্যকলাপ কি সেই সম্বন্ধে আমরা জানব। কি উদ্দেশ্য নিয়ে IRDA গঠন করা হয়েছিল? প্রথমত ভারতে বীমা ক্ষেত্রে প্রসার ও উন্নয়নের সহায়তা করা, এটা ছিল IRDA এর একটা উদ্দেশ্য। দ্বিতীয়ত ছিল বীমা গ্রহীতাদের স্বার্থ সুরক্ষিত করা। তৃতীয়ত বীমাকারী সংস্থাগুলির উপর উপযুক্ত নজরদারি রাখা। চতুর্থত বীমা পরিষেবার ক্ষেত্রে দাবি দেওয়ার দ্রুত নিষ্পত্তি নিশ্চিত হওয়া। পঞ্চমত বীমা পরিষেবার ক্ষেত্রে যে কোনো লেনদেনে স্বচ্ছতা বজায় রাখা ও অসাধু কার্যকলাপ রোধ করা। ষষ্ঠত বীমা পরিষেবা প্রদানের ক্ষেত্রে পরিষেবার গুণগত বিষয়ে সুনির্দিষ্ট মানদণ্ড স্থির করা এবং কোনো সংস্থা তা অনুসরণ না করলে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা। এগুলোই ছিল কি IRDA প্রধান উদ্দেশ্য। এবার IRDA কি কি কাজ করে, IRDA এর কাজ কি সেই সম্বন্ধে। এক হচ্ছে নিবন্ধীকরণ বা রেজিস্ট্রেশন। যেসব সংস্থা বীমা পরিষেবা প্রদান করতে চায় তাদের IRDA এর কাছে নিবন্ধীকরণের জন্য দরখাস্ত করতে হয় এবং IRDA এই দরখাস্ত অনুমোদন বা নবীকরণ করতে পারে। দ্বিতীয় কাজ কি সুরক্ষা প্রদান বা প্রোটেকশন দেওয়া। IRDA এর অন্যতম দায়িত্ব হলো কি বীমা গ্রহীতাদের স্বার্থ সুরক্ষিত রাখা। বীমাপত্রে উল্লেখিত মনোনীত ব্যক্তি অশ্বাসিত অর্থ বা সাম অ্যাসিউড, আশ্বাসিত অর্থ মানে সাম অ্যাসিউড পাওয়া অথবা কোনো দাবি নিষ্পত্তি হওয়া ইত্যাদি বিষয়ে বীমা গ্রহীতা যেন অসুবিধার সম্মুখীন না হয় সেই বিষয়ে IRDA সর্বদা কি হয় সতর্ক দৃষ্টি রাখে। তৃতীয় কাজ কি পরিষেবা প্রদানে দালালের যোগ্যতার মানদণ্ড স্থিরকরণ বা ফিক্সেশন অফ কোয়ালিফিকেশন। বিভিন্ন বীমাকারী সংস্থার পক্ষে যেসব দালাল বা মধ্যস্থতাকারী
কাজ করবে তাদের শিক্ষাগত যোগ্যতা, আচরণবিধি ইত্যাদি স্থির করা আইআরডি এর কাজ। চতুর্থ কাজ কি? নিরীক্ষকের আচরণবিধি স্থিরকরণ, ফিক্সিং দ্য কোড অফ কন্ডাক্ট অফ দ্য সার্ভেয়ার্স। সাধারণ বীমার ক্ষেত্রে বীমাকৃত বস্তুর ক্ষতির মূল্য পরিমাপক বা নিরীক্ষকের আচরণবিধি কেমন হবে তাও নির্ধারণ করে আইআরডি। পঞ্চম কাজ কি? পরিষেবার স্থিরকরণ, ফিক্সেশন, পরিষেবা মূল্যের স্থিরকরণ, ফিক্সেশন অফ ফিস। কি বললাম? পরিষেবা মূল্য স্থিরকরণ বা ফিক্সেশন অফ ফিস। যে বীমা পরিষেবা প্রদানকারী কোনো সংস্থাকে আইআরডি এর কাছ থেকে লাইসেন্স প্রাপ্তি এবং অন্যান্য সহায়তা প্রাপ্তির জন্য পরিষেবা মূল্য যে প্রদান করতে হয় তাও স্থির করে কি? আইআরডি। ষষ্ঠ কাজ কি? বীমাকারী সংস্থার ধার্য বীমা মাশুল ও বীমার শর্ত নিয়ন্ত্রণ, রেগুলেশন অফ প্রিমিয়াম রেটস অ্যান্ড টার্মস। বীমাকারী সংস্থাগুলি বীমা পরিষেবা প্রদানের ক্ষেত্রে, বিশেষত সাধারণ বীমা পরিষেবার ক্ষেত্রে যে বীমা মাশুলের হার ধার্য করে এবং যেসব শর্ত নির্দেশ করে সেগুলোর উপর নজরদারি এবং নিয়ন্ত্রণ রাখাও আইআরডি এর কাজ। এছাড়া আর কি কাজ করে? বীমাকারী সংস্থাগুলির আর্থিক হিসাবের উপর নজরদারি করে, সুপারভাইজিং দ্য বুকস অফ অ্যাকাউন্টস। কোনো বীমাকারী সংস্থা কখন এবং কিভাবে প্রতি বছর কোম্পানির আর্থিক বিবরণী আইআরডি এর কাছে পেশ করবে এবং সে ব্যাপারেও আইআরডি এর একটা সুনির্দিষ্ট নির্দেশ থাকে। কি বললাম? কোনো বীমাকারী সংস্থা বা কোন বীমাকারী সংস্থা কখন এবং কিভাবে প্রতি বছর কোম্পানির আর্থিক বিবরণী আইআরডি এর কাছে পেশ করবে সে ব্যাপারে আইআরডি এর একটা সুনির্দিষ্ট নির্দেশ থাকে। তাহলে আইআরডি এর কার্যকলাপ আমরা জানলাম। এরপর আমরা দেখি যে আন্তর্জাতিক বাণিজ্য ও অর্থনৈতিক সংস্কার কি, ইকোনমিক রিফর্মস ইন ইন্টারন্যাশনাল ট্রেড। 1991 সাল থেকে ভারত সরকার যে আর্থিক সংস্কার কর্মসূচি গ্রহণ করে তার মূল প্রতিপাদ্য বিষয়গুলি কি কি? যে বেসরকারি, এক নম্বর কি? যে বেসরকারি ক্ষেত্রের উপর সরকারি নিয়ন্ত্রণ ক্রমাগত শিথিল করা, মানে কমিয়ে আনা, এবং বিভিন্ন ক্ষেত্রকে সরকারি লাইসেন্স বিধির আওতামুক্ত করা। দ্বিতীয়ত কি? আমদানি রপ্তানি বাণিজ্যকে বাধামুক্ত করা, অর্থাৎ আমদানি শুল্কের হার ক্রমশ কমিয়ে আনা, আমদানি কোটা নিয়ন্ত্রণ তুলে দেওয়া ইত্যাদি। তৃতীয়ত কি? দেশীয় অর্থনীতিকে আন্তর্জাতিক অর্থনৈতিক পরিমণ্ডলের সাথে সম্পূর্ণরূপে সংযুক্ত করা বা বিশ্বায়ন। এবার ধরো যে বহির্বাণিজ্য বাধামুক্ত হলে দেশের রপ্তানি ক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি পাবে এবং দেশের উপাদানগুলির যথাযথ ব্যবহার সম্ভব হবে। অন্যদিকে অপেক্ষাকৃত কম দামে প্রয়োজনীয় দ্রব্যসমূহ বিদেশ থেকে আমদানি করা সম্ভব হবে, ফলে জাতীয় আয় বৃদ্ধি হবে। তাহলে এই ধরে নিয়েই এই আর্থিক সংস্কার করা হয়েছিল কি? যে যদি বহির্বাণিজ্য বাধামুক্ত হয় তাহলে দেশের রপ্তানি ক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি পাবে এবং তার ফলে কি হবে? দেশের উপাদানগুলির যথাযথ ব্যবহার সম্ভব হবে। আবার অন্যদিকে অপেক্ষাকৃত কম দামে প্রয়োজনীয় দ্রব্য সমূহ বিদেশ থেকে আমদানি করা সম্ভব হবে। এর ফলে যা আন্তর্জাতিক বাণিজ্যের ফলে কি হবে? জাতীয় আয় বৃদ্ধি পাবে। কাজেই অর্থনৈতিক উদারীকরণ বা লিবারাইজেশন বা বেসরকারীকরণ বা প্রাইভেটাইজেশন এবং বিশ্বায়ন বা গ্লোবালাইজেশন, এই তিনটি বিষয় হলো কি অর্থনৈতিক সংস্কার কর্মসূচির মূল লক্ষ্য ছিল। ভারত সরকারের আমদানি রপ্তানি নীতিতে বহির্বাণিজ্যে এই উদারীকরণ স্পষ্ট হয়। এই সময় বৈদেশিক বাণিজ্যের উদারীকরণ প্রক্রিয়ার সহায়ক হিসেবে কিছু নীতি গ্রহণ করা হয়েছিল। সেগুলো কি? প্রথম হচ্ছে প্রণালী মুক্তকরণ। এই সময় আগে পর্যন্ত এমন বেশ কিছু সামগ্রী ছিল যেগুলি শুধুমাত্র স্টেট ট্রেডিং কর্পোরেশনের মতো সরকারি সংস্থার মাধ্যমেই আমদানি করা যেত, কিন্তু এইসব সামগ্রীকে এই বিধিনিষেধ থেকে মুক্তি দেওয়া হয়। একে বলা হয় কি? প্রণালী মুক্তকরণ। দ্বিতীয় কি? পরিমাণগত বিধিনিষেধ। 1992-2000 সালের মধ্যে প্রায় 2700 ধরনের দ্রব্যের আমদানির উপর
পরিমাণগত বিধিনিষেধ তুলে দেওয়া হয়। তৃতীয়ত, কৃষি রপ্তানির উপর পরিমাণগত বিধিনিষেধ বিলোপ। কয়েকটি বিশেষ ক্ষেত্র ছাড়া কৃষি রপ্তানির ক্ষেত্রে সব পরিমাণগত বিধিনিষেধ তুলে দেওয়া হয়। এগুলি এখন যেমন ইচ্ছে তেমনি রপ্তানি করা যায়। শুল্ক কাঠামো সংস্কার। সরকার আমদানি শুল্ক কাঠামোর সংস্কার সাধন করে। বিভিন্ন সামগ্রীর উপর সর্বোচ্চ আমদানি শুল্কের হার কমিয়ে আনা হয়। পঞ্চমত কি? উদার লাইসেন্স নীতি। 1997 থেকে 2002 সালের আমদানি রপ্তানি নীতিতে 392টি সামগ্রীর ক্ষেত্রে ঢালাও আমদানির অনুমতি দেওয়া হয়েছিল এবং 60টি সামগ্রীকে বিশেষ আমদানি লাইসেন্সের আওতা থেকে মুক্ত করে সাধারণ লাইসেন্স তালিকায় নিয়ে আসা হয় এবং নিষিদ্ধ আমদানির তালিকাটিও প্রায় 18% কাটছাড় করা হয়। এছাড়া কি? রপ্তানি প্রসারে প্রয়োজনীয় মূলধনী দ্রব্যের অবাধ আমদানি করা হয়। আর বিদেশে ভারতীয় রপ্তানি দ্রব্যসমূহের বাজারের বিস্তার লাভ হয়। যে বিশ্বের বিভিন্ন দেশে ভারতের নানান দ্রব্যের রপ্তানি যাতে বৃদ্ধি করা যায় সেজন্য বাজারের প্রতি দৃষ্টি প্রকল্প এবং বাজারের সাথে সংযুক্ত দ্রব্যের প্রতি দৃষ্টি প্রকল্প গ্রহণ করা হয়। তাহলে এই দেখলাম আমরা কি আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে কি অর্থনৈতিক সংস্কার সাধন করা হয়েছিল বা সংস্কার সাধন হয়েছে। এর পরের টপিক কি আছে? বিশ্ব বাণিজ্য সংস্থা এবং ভারত, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন অ্যান্ড ইন্ডিয়া। 1947 সালে বিশ্বের 23টি দেশ জেনিভাতে একটি চুক্তিতে আবদ্ধ হয় যা জেনারেল এগ্রিমেন্ট অন ট্যারিফ অ্যান্ড ট্রেড বা গ্যাট নামে পরিচিত। এই চুক্তিবদ্ধ দেশগুলো নিজেদের মধ্যে বহুপাক্ষিক বাণিজ্যের প্রসার ঘটাতে সচেষ্ট হয়। গ্যাট চুক্তিতে চুক্তিভুক্ত দেশগুলির মধ্যে সময় সময় আলোচনার সংস্থান রাখা হয়েছিল। এরকম আলোচনা 8 বার অনুষ্ঠিত হয়েছিল। 8ম বারের আলোচনা অনুষ্ঠিত হয় 1986 সালে উরুগুয়েতে। এই আলোচনা উরুগুয়ে রাউন্ড নামে পরিচিত। এই আলোচনা দীর্ঘ 8 বছর ধরে চলে এবং এরই ফলশ্রুতি হিসেবে প্রস্তুত হয় ডাঙ্কেল খসড়া বা ডাঙ্কেল ড্রাফট। সদস্য দেশগুলো এই খসড়া 1944 সালের 15 এপ্রিল অনুমোদন করে। এর ফলেই সৃষ্টি হয় একটি নতুন সংস্থা যার নাম বিশ্ব বাণিজ্য সংস্থা বা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, যাকে শর্টে বলা হয় WTO। WTO স্থাপনের চুক্তিতে 104টি দেশ স্বাক্ষর করেছে, মানে সই করেছে। WTO স্থাপন সংক্রান্ত এই চুক্তি 1 জানুয়ারি 1995 থেকে বলবৎ হয়। ভারত এই WTO প্রতিষ্ঠার সময় এই চুক্তিতে এই সংস্থার একটি সদস্য পদ গ্রহণ করে। 1994 ভারত এই চুক্তিতে স্বাক্ষর করে, মানে ভারত WTOর একজন প্রতিষ্ঠাতা সদস্য এবং 30শে ডিসেম্বর 1994 ভারত এই চুক্তিতে স্বাক্ষর করে। WTO কি উদ্দেশ্য নিয়ে গঠন করা হয়েছিল? যে WTOর মূল উদ্দেশ্য ছিল কি? বিশ্ব বাণিজ্যকে অবাধ করে তোলা। দ্বিতীয়ত, আন্তর্জাতিক বাণিজ্যকে প্রতিযোগিতামূলক ও দক্ষ করে তোলা। তৃতীয়ত, আন্তর্জাতিক বাণিজ্যে বিভেদমূলক আচরণ দূর করা। চতুর্থত, বৈদেশিক বাণিজ্যের সঙ্গে সম্পর্কিত মেধাস্বত্বকে সুরক্ষিত রাখা। এবং আরেকটি উদ্দেশ্য কি ছিল? যে বিশ্বের সম্পদের কাম্যতম ব্যবহার করে দীর্ঘস্থায়ী অর্থনৈতিক উন্নয়নের সুযোগ বৃদ্ধি করা। এই উদ্দেশ্য নিয়েই WTO স্থাপন করা বা গঠন করা হয়েছিল। এবার দেখো যে WTO কি নীতি প্রবর্তন করেছিল বা WTO প্রবর্তিত নীতিগুলো কি ছিল। প্রথম, যে আন্তর্জাতিক বাণিজ্যের উন্নতির জন্য WTO কিছু নীতি গ্রহণ করেছিল। সেগুলো হলো, প্রথম হলো কৃষি বাণিজ্যের সংস্কার সাধন। যে কি বললাম? কৃষি বাণিজ্যের সংস্কার সাধন।
ডাব্লিউটিও সদস্য দেশগুলির মধ্যে কৃষিজ পণ্যের বাণিজ্য বিস্তারের জন্য পৃথিবীর উন্নত এবং স্বল্পোন্নত দেশগুলি যাতে তাদের কৃষিপণ্য আমদানির উপর আমদানি শুল্ক কমিয়ে আনে সেই বিষয়ে গুরুত্ব দেয় এবং সদস্য দেশগুলিতে কৃষিক্ষেত্রে সরকারি ভর্তুকি প্রদানের পরিমাণ হ্রাস করার উপরও জোর দেওয়া হয়। দ্বিতীয়ত, মেধাস্বত্বের সংরক্ষণ, যে কৃষিদ্রব্য, শিল্পদ্রব্য এবং বিভিন্ন সেবাদ্রব্যের ক্ষেত্রে মেধাশক্তির মাধ্যমে সৃষ্ট নতুন আবিষ্কার এবং সেগুলির বাণিজ্যের ক্ষেত্রে মেধা সম্পদের সুনিশ্চিত অধিকার বজায় রাখার জন্য উপযুক্ত পেটেন্ট আইন প্রণয়ন করাই ছিল মূল লক্ষ্য। একে বাণিজ্য সম্পর্কিত মেধা সম্পত্তির অধিকার বা ট্রেড রিলেটেড ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস, যাকে শর্টে বলা হয় TRIPS, এইগুলো কিন্তু ভালো করে লক্ষ্য করবে, এখান থেকে কিন্তু শর্ট কোশ্চেন আসে, ঠিক আছে। তৃতীয়ত কি, বিদেশি বিনিয়োগকারীদের অধিক সুবিধা প্রদান করা, বাণিজ্য সম্পর্কিত বিনিয়োগ ব্যবস্থার চুক্তি অনুসারে, মানে ট্রেড রিলেটেড ইনভেস্টমেন্ট মেজার্স বা TRIMS এর চুক্তি অনুসারে বিভিন্ন দেশে বৈদেশিক বিনিয়োগকারীদের স্বদেশি বিনিয়োগকারীদের মতোই সুযোগ সুবিধা প্রদান করতে হবে। চতুর্থত কি, বস্ত্র বাণিজ্যের ক্ষেত্রে সংস্কার সাধন, যে পৃথিবীর উন্নত দেশগুলিতে সুতি বস্ত্র আমদানির ক্ষেত্রে পর্যায়ক্রমে 2005 সালের মধ্যে কোটা নিয়ন্ত্রণ তুলে দিতে হবে, যাতে স্বল্পোন্নত দেশগুলি বস্ত্র রপ্তানি বাণিজ্যে ভবিষ্যতে আরও সুযোগ লাভ করতে পারে। পঞ্চমত এবং শেষ নীতি কি ছিল, সর্বশেষ নীতিটি কি নিয়েছিল, যে পৃথিবীর বিভিন্ন পরিষেবা সংক্রান্ত বাণিজ্যের প্রসার, মানে পৃথিবীর বিভিন্ন দেশের মধ্যে সেবাদ্রব্যের বাণিজ্য যাতে বৃদ্ধি পায় সেই জন্য পরিষেবা সংক্রান্ত বাণিজ্যের সাধারণ চুক্তি সম্পাদিত করা হয়। এই চুক্তি অনুসারে WTO এর সদস্যভুক্ত বিভিন্ন দেশ অবাধে রপ্তানিযোগ্য পরিষেবা বিদেশে বিক্রয় করতে সক্ষম হবে, ঠিক আছে। এবার আমরা দেখি যে গ্যাটের কথা আমি যে বললাম, এই গ্যাটের মূল নীতিগুলো কি ছিল, মানে কি কি মূল নীতি গ্যাট নিয়েছিল। প্রথম, পক্ষপাতহীনতা বা বিভেদমূলক আচরণের অনুপস্থিতি। এই নীতি অনুসারে কোনো সদস্য দেশ বহির্বাণিজ্যের ক্ষেত্রে অন্যান্য দেশগুলির সাথে বিভেদমূলক আচরণ করবে না। প্রত্যেকটি সদস্য দেশই অপর সদস্য দেশকে সর্বাপেক্ষা সমাদরযোগ্য দেশ হিসেবে গণ্য করবে। দ্বিতীয় নীতিটি কি, প্রতিদানশীলতা, যে এই নীতি অনুসারে কোনো সদস্য দেশ যদি অপর কোনো সদস্য দেশ থেকে পণ্য সামগ্রী আমদানির উপর আমদানি শুল্ক হ্রাস করে, তবে অপর সদস্য দেশও এই দেশ থেকে দ্রব্য আমদানির উপর আমদানি শুল্ক হ্রাসের মাধ্যমে তার প্রতিদান দেবে। তৃতীয় পয়েন্ট কি ছিল, স্বচ্ছতা। এই নীতি অনুসারে প্রতিটি সদস্য দেশই বহির্বাণিজ্যে শুল্কে বহির্ভূত বাধা কমিয়ে আনবে এবং আমদানির উপর শুল্ক বহির্ভূত নিয়ন্ত্রণ বিধির পরিবর্তে অত্যন্ত স্বচ্ছভাবে আমদানি শুল্ক আরোপ করবে। চতুর্থ পয়েন্ট কি, বিবাদ মীমাংসা, যে এই নীতি অনুসারে সদস্য দেশগুলির মধ্যে বহির্বাণিজ্য সম্পর্কিত বিবাদসমূহের শান্তিপূর্ণ গ্রহণযোগ্য মীমাংসার উপর জোর দেওয়া হয়। তবে গ্যাটের পক্ষে কোনো সদস্য দেশকেই এই মীমাংসা সূত্রগুলো মেনে নিতে বাধ্য করা সম্ভব ছিল না। এবার আমরা দেখি, আমরা WTOর মূল নীতি পড়লাম, গ্যাটেরও মূল নীতি পড়লাম। এবার দেখি যে গ্যাট এবং WTOর মধ্যে পার্থক্যগুলো কী কী। প্রথম পার্থক্য হলো গ্যাট একটি চুক্তি, কিন্তু WTO হলো একটি সংস্থা। দ্বিতীয় হলো গ্যাটের কোনো আইনি সত্তা ছিল না, কিন্তু WTOর আইনি সত্তা আছে। তৃতীয় হলো গ্যাট অনুসারে বিভিন্ন সদস্য দেশ নানা বিষয় সম্পর্কিত বিভিন্ন বাণিজ্য চুক্তি গ্রহণ করতে পারে,
কিন্তু কোনো দেশই ওই চুক্তি মানতে বাধ্য নয়। কিন্তু ডাব্লিউটিওর সদস্য দেশগুলির মধ্যে সমঝোতা পত্রগুলিতে উল্লিখিত নিয়ম নীতি প্রতিটি সদস্য দেশই অনুসরণ করতে বাধ্য। চতুর্থত কি, যে গ্যাটের নিয়ম নীতি সমূহ কেবলমাত্র দৃশ্য দ্রব্যসমূহের বাণিজ্যের ক্ষেত্রেই প্রযোজ্য ছিল, কিন্তু ডাব্লিউটিওর নিয়ম নীতি সমূহ দৃশ্য দ্রব্যাদি বা দৃশ্য দ্রব্যাদি এবং অদৃশ্য দ্রব্য বা সেবা দ্রব্যের ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য। পঞ্চমত কি, গ্যাটের বিধি অনুসারে সদস্য দেশগুলির মধ্যে বিরোধ মীমাংসার সূত্রগুলি কোনো সদস্য দেশ মেনে নিতে বাধ্য ছিল না এবং এই প্রক্রিয়াটি ছিল কি দীর্ঘসূত্রী। কিন্তু ডাব্লিউটিওর বিরোধ মীমাংসা সম্বন্ধীয় নিয়ম নীতিগুলি সকল সদস্য দেশ মানতে বাধ্য এবং বিরোধ মীমাংসার এই প্রক্রিয়াটিও ছিল কি যথেষ্ট দ্রুত গতি সম্পন্ন। এবার আমরা দেখি যে ডাব্লিউটিও সদস্য দেশ হিসেবে ভারতের উপর কি কি অনুকূল প্রভাব পড়েছিল, মানে ডাব্লিউটিও সদস্য হিসেবে ভারত কি কি সুবিধা লাভ করেছিল। যে ডাব্লিউটিওর প্রতিষ্ঠা এবং নতুন আন্তর্জাতিক বাণিজ্য ব্যবস্থা প্রবর্তিত হওয়ার ফলে ভারত যে সুবিধাগুলো ভোগ করে সেগুলো কি, প্রথমত কি, উন্নত দেশগুলোতে কৃষিজাত দ্রব্যের আমদানির উপর নিয়ন্ত্রণ শিথিল করার ফলে ভারতে কৃষিজাত দ্রব্যের রপ্তানি বৃদ্ধি পাবে। দ্বিতীয়ত কি, কৃষিভিত্তিক শিল্পজাত দ্রব্যের রপ্তানিও বাড়বে। এইসব দ্রব্যের উৎপাদনে আমদানি করা কাঁচামাল কিছুই লাগে না, কাজেই এদের উৎপাদন ও রপ্তানি সহজেই বাড়ানো সম্ভব হবে। তৃতীয়ত, উন্নত দেশগুলিতে সুতি বস্ত্রের আমদানির উপর নিয়ন্ত্রণ বাতিল হলে ভারতের সুতি বস্ত্র শিল্প লাভবান হবে, সুতি বস্ত্রের রপ্তানি বৃদ্ধি পাবে। চতুর্থত, সেবা কার্যের আমদানি ও রপ্তানি উদারীকরণ করা হলে ভারত বিদেশে শ্রম সেবা রপ্তানি করতে পারবে, আবার ব্যাংকিং, বীমা প্রভৃতি পরিষেবা রপ্তানি করতে পারবে। পঞ্চমত, বিদেশি বিনিয়োগের উপর নিয়ন্ত্রণ শিথিল করা হলে এবং স্বদেশি বিনিয়োগ ও বিদেশি বিনিয়োগের মধ্যে বিভেদমূলক আচরণ না করা হলে ভারতে বিদেশি বিনিয়োগ বাড়বে। এর ফলে দেশের অর্থনৈতিক উন্নয়নের প্রক্রিয়াটি লাভবান হবে। এবার দেখি ডাব্লিউটিও সদস্য দেশ হিসেবে ভারতের উপর প্রতিকূল কি কি প্রভাবগুলো কি কি। যে অনেকেই মনে করেন যে নতুন ব্যবস্থায় ভারতের কিছু অসুবিধাও হবে, সেগুলো কি, যে প্রথমত অনেকে মনে করেন নতুন ব্যবস্থায় ভারতের পেটেন্ট আইনে আমূল পরিবর্তন আনতে হবে এবং তা ভারতের স্বার্থবিরোধী হবে। উৎপাদন পদ্ধতি পেটেন্টের পরিবর্তে এবং উৎপন্ন দ্রব্যের পেটেন্ট চালু হবে। এর নাম দেওয়া হয়েছে বাণিজ্য সম্পর্কিত মেধা সম্পত্তির অধিকার। ফলে অনেক দ্রব্যের উৎপাদকদের এখন দ্রব্যটির প্রথম উদ্ভাবককে রয়্যালটি দিতে হবে। এর ফলে উৎপাদন ব্যয় এবং উৎপাদন দ্রব্যের দাম বাড়বে, বিশেষ করে ওষুধপত্রের দাম বাড়বে। দ্বিতীয়ত কি, যে ট্রেড রিলেটেড ইনভেস্টমেন্ট মেজার বা বাণিজ্য সংক্রান্ত বিনিয়োগ পন্থা চুক্তিতে বিদেশি বিনিয়োগ ও স্বদেশি বিনিয়োগের মধ্যে কোনো বিভেদমূলক আচরণ নিষিদ্ধ করা হয়েছে। এর ফলে বিদেশি বিনিয়োগকারীদের নিষেধমূলক কাজকর্ম নিয়ন্ত্রণ করা কঠিন হবে। আর এই চুক্তি উন্নত দেশগুলির বিনিয়োগকারীদের স্বার্থই সুরক্ষিত করবে। তৃতীয়ত কি, নতুন ব্যবস্থার ফলে পরিষেবার ক্ষেত্রে উদারীকরণ ঘটবে। এর ফলে ব্যাংক, বীমা, যোগাযোগ, জাহাজ পরিবহন প্রভৃতি ক্ষেত্রে বিদেশি কোম্পানির অবাধ অনুপ্রবেশ ঘটবে। এগুলোর আর্থিক ক্ষমতা এত বেশি যে এগুলোকে ভারতে অবাধে কাজ করতে দিলে এদের সঙ্গে প্রতিযোগিতায় সংশ্লিষ্ট ভারতীয় কোম্পানিগুলি ক্ষতিগ্রস্ত হবে। চতুর্থত বা শেষ প্রতিকূল প্রভাবটি কি, যে নতুন ব্যবস্থার ফলে ভারতের অর্থনীতিতে বেকার সমস্যা আরও তীব্রতর হবে বলেই অনেকে মনে করেন। তার কারণ বিদেশি সংস্থাগুলো ভারতে অবাধে কাজ করলে অনেক ছোট ছোট ভারতীয় সংস্থা বন্ধ হয়ে যাবে এবং ওই সমস্ত সংস্থায় কর্মরত শ্রমিকরা বেকার হয়ে পড়বে। তাহলে আজ এখানে এই চ্যাপ্টারটি শেষ হয়ে গেল। আজকের ক্লাসও এখানে শেষ হলো।
তার আগে আমি বলতে চাই যে এই চ্যাপ্টারটি খুব ভালো করে পড়বে। এই চ্যাপ্টার থেকে কোনো বড় প্রশ্ন আসবে না, 2 নম্বর এবং 1 নম্বরের প্রশ্ন আসবে। তোমরা সেইভাবেই চ্যাপ্টারটিকে পড়বে।